মোবাইলে দেখে নেবে, এখন ঘরে বসেই সব দেখা যায়। তারপরে বোকা বাক্স, টিভি তো বাড়িতে আছে, এখন মোবাইলে দেখবে না হয় টিভিতে ময়ূর দেখবে। ময়ূর কি বলে ডাকে? ময়ূরের ডাকটা কেমন? বাহ। ওই কদম কোকিল যখন আম গাছের ডালে বসে বসে বলছে কুহু কুহু, ওই কদম গাছের ডালে বসে বসে ময়ূর তখন কি বলে দেখো? ওগো ময়ূর বলে ক্যা, ময়ূর বলে ক্যা, বলে ময়ূর বলে আজ কেউ ও বলি কেউ 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 রবে, বলি ময়ূরী বলে কোকিল ডাকছে কুহু বলে, ময়ূর ডাকছে কেউ। আচ্ছা, ময়ূর কোকিলকে লক্ষ্য করে ডাক দিচ্ছে, কিন্তু ময়ূর রাধা কৃষ্ণের যুগল দেখে চিৎকার করছে না। ময়ূর চিৎকার করছে কাকে দেখে? কোকিলকে দেখে। ময়ূর কোকিলকে উদ্দেশ্য করে বলছে কি? মানে কি বোঝাতে চাইছে? কোকিলকে উদ্দেশ্য করে ময়ূর বোঝাতে চাইছে যে বলে কে ও, কে ও, কে ও, কে ও। ময়ূর বলে কে ও, ময়ূর বলে কে ও, আজ ময়ূর বলে কে ও, বলে ময়ূরী বলে কে ও। রাধা গোবিন্দ আমার ঘুমায় আছে, ময়ূর বলে কে ও, রাধা গোবিন্দ আমার ঘুমাই আছে, ময়ূর বলে কে ও। রাধা গোবিন্দ আমার ঘুমাই আছে, ডাকলে যুগল ভেঙে যাবে, আমার ঘুমাই আছে, ডাকলে যুগল ভেঙে যাবে, আমার ঘুমাই আছে, ময়ূরী বলে কে ও, ময়ূরী বলে কে ও। ময়ূর কোকিলকে লক্ষ্য করে বলছে কে ও, মানে ও কে যে ভোর থেকে ডালে বসে বসে চিৎকার করছে? আচ্ছা, ও কি জানে না? ময়ূর বলছে কোকিলকে যে ও কি জানে না যে ভোর থেকে যদি চিৎকার করো, তোমার চিৎকার শুনেই তো রাধা কৃষ্ণের যুগল ভেঙে যাবে। আর একবার যদি যুগলটা জেগে যায়, তবে আর কি যুগল দেখা হবে? তাই এমন করে ভোর থেকে এসে ডালে বসেছো, ডালে বসেছো বসেছো, আমার ভোর থেকে চিৎকার কেন করছো? ও কে? কেউ কেউ মানে কেউ যে ভোর থেকে চিৎকার করছে, আমার রাধা কৃষ্ণের ঘুম ভাঙাচ্ছে। তো কোকিল ডাকছে, কোকিলকে উদ্দেশ্য করে ময়ূর ডাকছে। আর ময়ূর যখন ডাক দিচ্ছে কদম গাছের ডালে বসে বসে, তখন বৃন্দাবনে একটা ছোট পাখি, পাখিটার নাম হচ্ছে পিক পাখি, সে আবার ডালিম গাছে বসে বসে চিৎকার করছে। কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, সেও চিৎকার করছে। ওই ডালিম গাছে বসে বসে সেই ছোট্ট পাখি তখন আরো জোরে চিৎকার করে ডাক দিচ্ছে, ওগো ডালিম বেবো শিয়া পিও বলো तुम्हारे रे बाबा तुम्हारे रे बाबा तुम्हारे रे बोलो ये मधु সেই ছোট্ট পিক পাখিটা সে চিৎকার করে বলছে, এই যে ভোর থেকে এসে কেন চিৎকার করছো বলো দেখি? তোমরা কি জানো না যে ভোর থেকে চিৎকার করলে রাধা কৃষ্ণের যুগল ভেঙে যাবে?
কে তোমরা যে অকারণে ভোরবেলা থেকে এসে বসেছো? আর যদি বসেছো তবে ভোর থেকে এসে এখানে চিৎকার করছো। তোমরা কি জানো না যে এখানে রাধা কৃষ্ণ ঘুমাচ্ছে, এখানে এসে চিৎকার করতে নেই? তোমাদের চিৎকার শুনলে রাধা কৃষ্ণের ঘুমটা জেগে যাবে। বড় ভাগ্য ফলে যখন এসেছো তখন অকারণে চিৎকার করো না, কথা বলো না। কি করবে? এই ভগবানের নামের জায়গায় যখন এসেছো তখন তোমরা সবাই মিলে ওই পিক পাখি চিৎকার করে বলছি পিউ পিউ পিউ। পিউ শব্দের অর্থ হচ্ছে পান করা। বলছে বড় ভাগ্য ফলে যখন এই সুন্দর জায়গায় এসেছো তখন তোমরা সবাই পান করো। কি পান করতে বলছে? ভগবানের নামে জায়গায় আর পান করার মতো কি আছে গো? বলছে কৃষ্ণ নামামৃত পিউ পিউ, কৃষ্ণ নামামৃত পিউ পিউ, কৃষ্ণ নামামৃত পিউ পিউ। বড় ভাগ্য ফলে এসেছো যখন কৃষ্ণ নামামৃত পিউ পিউ। বড় ভাগ্য ফলে এসেছো যখন কৃষ্ণ নামামৃত পিউ পিউ। বড় ভাগ্য ফলে তোমরা এসেছো যখন ওগো বলে আর ভাগ্যে হইবা না। বড় ভাগ্য ফলে এসেছো যখন বলিয়ার ভাগ্যে হয় বানা ভাগ্য ফলে এসেছো যখন বলিয়ার ভাগ্যে হয় বানা ভাগ্য ফলে এসেছো যখন বলিয়ার ভাগ্যে হয় বানা ভাগ্য ফলে এসেছো যখন কৃষ্ণ নামামৃত পিউ পিউ। শোনো, বড় ভাগ্য ফলে যখন কৃষ্ণ নামের জায়গায় এসেছো তখন তোমরা সবাই কৃষ্ণ নামামৃত পিউ পিউ, অর্থাৎ কৃষ্ণ নামের অমৃত পান করো। অকারণে আর কথা বলে সময় নষ্ট করে দিও না। কেন জানো? পদ্মের পাতার উপর শিশির বিন্দুর মতো জীবন টলমল করছে। যেদিন ওই পাতা থেকে শিশির বিন্দু খসে যাবে সেই দিন সবাইকে জগতের খেলা শেষ করে আমার ভগবানের চরণ ঘরে ফিরে যেতে হবে। তাই জানি না আর ভাগ্যে বলা হয় বা না হয়, যেদিন আমার ভগবানের বাঁশি বেজে যাবে সেই দিন সবাইকে তার ঘরে, আমাদের এই জগতের খেলা শেষ করে আমাদেরকে তার ঘরে ফিরে যেতে হবে। তাই দুদিনের সংসারে এসে শুধু আমার 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 করছি। দুদিনের সংসারে এসে খালি বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, পুত্র আমার, কন্যা আমার, সবই আমার। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একবারও হিসাব করি না বাবা যে সবই যদি আমার হলো তবে আমিটা কার? এই আমিটা কার? সংসারের মধ্যে বাস করছি। শাস্ত্রে বলছে কৃষ্ণ ভোজে বার তবে সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সংসারে এসেছি কেন? কৃষ্ণ ভজন করব বলে। অথচ সংসারে এসে আমরা
বৃক্ষের মতো হয়ে বসে আছে, বৃক্ষ সম ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে দেহেতে ছয়টি পক্ষ বাসা পড়ে। এই হৃদয়টাকে আমরা কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই ছয়টি পশুতে ভরিয়ে রেখে দিয়েছি। সংসারে এসে সঙ্গে সার করেছি, সংসারে এসে সঙ্গে সার করেছি। সং কোনটা আর সার কোনটা আর সাজাই বা কোনটা? ও মায়েরা, তবে শোনো, এ জগতে সং কোনটা আর সার কোনটা? আর যে সংসারে আমরা আছি সেই সংসারে সাজা কোনটা? একটা ছেলে যার নাম হচ্ছে ফোগরে, সেই ফোগরে বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করেছে। বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কোথায়? একবারে কলকাতা। কলকাতাতে গিয়ে একটা বড় যাত্রার দলে সে ঢুকেছে, আর কিন্তু বাড়ি আসে না। এখন ও মায়েরা, এত গল্প কেন গো? পাঁচ মাথা এক জায়গায় হয়েছে, এতদিন পর বলে এত গল্প করছো? আমার গল্পগুলো শুনে না, পয়সা দিয়ে আনা হয়েছে, তোমরা পরে গল্প করো। জয় রাধে। তা বলছে ঝগড়া করে ফোগরে গেছে কোথায়? কলকাতা। কলকাতা যাত্রা দলে ঢুকেছে। এখন ওই যাত্রার দলের যে ম্যানেজার, সেই ম্যানেজার ওই ফোগরেকে যাত্রার যে রোল, সেই যাত্রার রোলে তাকে রাজার পাঠ দিয়েছে। আর তখনকার দিনে এই ধরনের রাজা মন্ত্রী সব নিয়ে যাত্রা হতো। তো রাজার পাঠ দিয়েছে, সব জায়গায় যাত্রা করে করে বেড়াচ্ছে, আর সব জায়গায় রাজা হয়ে অভিনয় করছে। এখন তার মাইনা হচ্ছে 2.5 টাকা, মানে তখনকার দিনের কথা বলছি, মাইনা হচ্ছিল তার 2.5 টাকা। এখন এমন অবস্থা, সব জায়গায় যখন রাজা হয়ে অভিনয় করছে রঙ্গমঞ্চে, তখন সবাই গ্রামের লোকজন, যে গ্রাম থেকে সে চলে এসেছে, তারা খবর পেল যে ফোগরে কলকাতা গিয়ে সে নাকি রাজা হয়ে গেছে। সে কলকাতার যাত্রা দলে ঢুকে সে রাজা হয়ে গেছে। এখন গ্রামের লোকজন বলা বলি করছে, জানিস আমাদের ফোগরে রাজা হয়ে গেছে। কি ভাগ্যিস বউটার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়লো বলে এখন কলকাতার যাত্রা দলে ঢুকে সে রাজা হয়ে গেছে। হরি বল। এখন ভাবছে সে যদি কোনোদিন আমাদের গ্রামে আসে যাত্রা গাইতে, আমরা বলবো যে আমাদের যত রাস্তাঘাট আছে সব পাকা করে দেবে। আর ফোগরের বউ তখন পাড়ার দিদিদেরকে বলছে, ও দিদি, দিদি বলি আমাদের ওই পটলের বাবা, ওই পটলের বাবা রাজা হয়েছে, যখন আমাদের গ্রামে আসবে না, আমি তখন তাকে অনেক কিছু চাইবো। তখন পাড়ার দিদিরা বলছে, ও দিদি আমাদের জন্য একটু কিছু চেয়ে দিস। বলে হ্যাঁ, সে না হয় দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, দেখতে দেখতে সেই ফোগরের যাত্রার দল একদিন ঢুকলো তার নিজের গ্রামে। গ্রামে যাত্রা হবে, যত গ্রামের মানুষজন ছিল সন্ধ্যাবেলায় সব সেই জায়গায় গিয়ে হাজির। এইবার যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু যখন হয়েছে, যাত্রা সিং বেজে উঠেছে। এবার ফোগরে তখন একবারে রাজা সেজে তলোয়ার নিয়ে ড্রেস পোশাক পরে ওই রঙ্গমঞ্চে উঠে গেছে। আর যেই উঠে অভিনয় করছে, রাজার অভিনয়, ওই পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন সবাই হা করে তাকিয়ে আছে। কেন না, সবাই বলছে দেখেছিস কেমন সুন্দর ঝলমলে পোশাক, কত সুন্দর জুতো,
আমার হাতে কত বড় তলোয়ার, ওরে আমাদের ভোগে কোন জায়গায় গেছে রে? একবার যাত্রাটুকু শেষ হতে দে, তারপরে সবাই মিলে ওকে গিয়ে ধরে যার যা চাহিদা সবাই সব কিছু চেয়ে নেবে। দেখতে দেখতে বাবা যাত্রাও শেষ। এইবার যাত্রা যখন শেষ হলো, যত ওই যাত্রার দলের টোটাল 13 জন লোক ছিল। যাত্রা শেষ করে তারা সেবা করে স্কুল ঘরে থাকতে দিয়েছে। না হাসির কিছু নেই, এই আমাদের মতন কীর্তনিয়ারা যাত্রা দলে যারা আছে তাদের ওই স্কুল ঘরটাই বাসা, ঘরে জায়গা হয় না। জয় রাধা। স্কুল ঘরে থাকতে দিয়েছে, এখন ওই স্কুল ঘরে তারা সেবা শান্তি করে ওই 3 তলার উপরে উঠে সবাই মিলে ঘুমিয়ে পড়েছে। 13 জন লোক সারি সারি দিয়ে ঘুমাচ্ছে, মাথায় একটা করে ইটের বালিশ, মুখে একটা করে গামছা, আর মাথার গোড়াতে এক বান্ডিল বিড়ি, একটা করে দেশলাই। এখন যেই না যাত্রা শেষ, দলে সবাই ঘুমাচ্ছে, এইবার গ্রামের লোকজন এসে ওই ম্যানেজারের কাছে গেছে। ও ম্যানেজার বাবু, বলে আমাদের রাজা বাবু কোথায়? ম্যানেজারের তো মাথায় হাত। রাজা মানে? আরে রাজা যে এতক্ষণ রাজা হলো না, ওই রাজা কোথায়? বলে ও ভোগ রে। বলে হ্যাঁ ওই রাজা। বলছে দেখো 3 তলার উপরে সবাই ঘুমাচ্ছে। এখন ওই গ্রামের সকল লোকজন যখন 3 তলার উপরে গেছে বাবা, ওই যে সবাই ইটের বালিশ আর মুখে গামছা বিছিয়ে ঘুমাচ্ছে, লাইন দিয়ে এক সারি ভাবে কোনটা যে রাজা আর কোনটা যে প্রজা আর কোনটা যে মন্ত্রী কিছুই বোঝা যায় না। পাঠ তো শেষ, এখন তো সবাই এক, সবাই ঘুমাচ্ছে। দেখছে ওরে এ রাজা কোনটা, কি অবস্থা রে? বলছে একটা একটা করে গামছাগুলো তুলে দেখো কোনটা রাজা। প্রথমে গামছাটা রাজা নয়, আবার দ্বিতীয় জনের গামছা তুলে দেখলো এও রাজা নয়, তৃতীয় জনের গামছাটা যখন তুলেছে তখন দেখছে ওই ফোকরে ঘুমিয়ে আছে। ওই ফোকরে ঘুমাচ্ছে, তখন পাড়ার লোকজন ডেকে বলছে আই ফোকরে। আরে ও, তখন তাড়াতাড়ি ফোকরে একবারে উঠে দেখছে তার গ্রামের লোকজন সবাই এসে হাজির। ফোকরে বলছে কি রে, সবাই বাড়ি চলে গেছে, তোরা বাড়ি যাসনি? গ্রামের লোকজন বলছে আই ভোগরে, বাড়ি যাবো কি রে, তুই তো এখন রাজা হয়ে গেছিস। আর রাজা হয়েছিস, আমরা গ্রামের লোকজন আমরা কত গরিব, তা কিছু না নিয়ে চলে যাব? তোর কাছে অনেক কিছু আরজি নিয়ে এসেছি, তুই তো রাজা হয়েছিস। ও ভোগরে, বলি আমাদের রাস্তাঘাট ভেঙে গেছে, তুই রাস্তাঘাট একটু পাকা করে দে, আর আমাদের সবার হাতে কিছু করে টাকা পয়সা দে। হ্যাঁ তোর বউ তো আছে। ফোকরে তখন মাথায় হাত দিয়ে বলছে কি বললি, আমি করবো রাস্তাঘাট পাকা? আমি তোদের হাতে পয়সা দেব? ওরে আমার মাইনা মোটে 2.5 টাকা, ঘরে পাঠাতে পয়সা নেই, আর তোরা এসেছিস রাস্তাঘাট পাকা করে নিতে? তাই হয় নাকি? রাজার আবার 2.5 টাকা মাইনা হয়? হ্যাঁ। ওরে রাজা বলছে তুমি রাজা নও? বলছে আমি রাজা। কে বলেছে আমি রাজা? বলছে কেন তুমি যে রাজা সেজেছিলে? বলছে ওরে ওটা হচ্ছে সাজা, ওটা রাজা নয়, ওটা হচ্ছে সাজা, ওটা তো আমাকে ম্যানেজার সাজিয়েছিল, এখন তার ইচ্ছে হয়েছে বলে আমাকে রাজা সাজিয়েছে। আবার পরের বারে যখন অভিনয় করব আমাকে রাজার পাঠ নাও দিতে পারে, চাকরও দিতে পারে। যখন পাঠ শেষ হয়ে যায় ওই পোশাক জুতো তলোয়ার সব আমার কাছ থেকে কেড়ে নেয়, আর আমার কিছু থাকে না। ওই অভিনয়টা যতক্ষণ করি ততক্ষণ আমি রাজা সেজে থাকি, অভিনয় শেষ হয়ে গেলে আমার সব কিছু আর কিছুই থাকে না, আমি যেমন ফোকরে তেমন আমার ফোকরেই হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে যাত্রার গল্প, এই যাত্রার গল্প শুনতে আমরা হরিবাসরে আসি। গল্পটা বললাম কেন? এই যে রঙ্গমঞ্চের অভিনয়, যতক্ষণ রাজা ছিল ততক্ষণ রাজা
পরের বারের রঙ্গমঞ্চে আবার তাকে রাজার পাঠ নাও দিতে পারে ম্যানেজার, তাকে মন্দিরও সাজাতে পারে, চাকরও সাজাতে পারে, তার কোনো ঠিক নেই। ঠিক তেমন এই সংসার রূপী এই যে রঙ্গমঞ্চ, এই সংসার রূপী রঙ্গমঞ্চে আমরা অভিনয় করছি। এই অভিনয় করছি, আমাদেরকে অভিনয়টা করাচ্ছে কে? ম্যানেজার। যাত্রার দলের যেমন ম্যানেজার থাকে, তেমনি আমাদের ভগবান রূপী ম্যানেজার আমাদেরকে এই সংসার রূপী রঙ্গমঞ্চে অভিনয় করাচ্ছে। কিসের অভিনয়? কোনোদিন কারো মা সেজেছি, কোনোদিন কারো সন্তান সেজেছি, কোনোদিন কারো স্ত্রী সেজেছি, কোনোদিন কারো পুত্র, কোনোদিন কারো কন্যা, কোনোদিন কারো কিছু, সব কিছু সেজে আমরা কি সুন্দর অভিনয় করে যাচ্ছি। যেদিন এই অভিনয় শেষ হবে, রঙ্গমঞ্চের অভিনয় যেমন শেষ হয়ে গেলে রাজা সব খুলে নেয়, তেমনি যেদিন আমাদের এই অভিনয় শেষ হয়ে যাবে, ম্যানেজার রূপী ভগবান আমাদের সর্বস্ব খুলে নিয়ে আমাদেরকে আমার ফকির করে দেবে। জানি না এরপরে আবার যখন জন্ম নেব, ভগবান রূপী ম্যানেজার আবার কোন পাঠ দেবে? মনুষ্য কুলে জন্ম দেবে, নাকি পশু কুলে জন্ম দেবে, নাকি কীট কুলে জন্ম দেবে, নাকি পতঙ্গ কুলে জন্ম দেবে, এ কথা আমরা কেউ জানি না। শুধু এই সং মানে সাজা, মা সাজা, বাবা সাজা, স্ত্রী সাজা, পুত্র সাজা, কন্যা সাজা, এই সাজাটাকে আমরা সার করে বসে আছি। সাজাটাকে, সঙ্গটাকে আমরা সার করে বসে আছি। কিন্তু যেহেতু আমরা কৃষ্ণ ভজনের জন্য এসেছি, তাই আমাদের সার করা উচিত ছিল কোনটা? সার করা উচিত ছিল আমার গোবিন্দ চরণ। কিন্তু গোবিন্দ চরণকে সার না করে আমরা একটু একটু করে লোভে ভরে সংসারের মায়ার জালে এমন করে জড়িয়ে গেছি যে ভগবানের চরণটা ছেড়ে দিয়ে আমরা সংসার রূপী জঙ্গল কাননে ঢুকে পড়েছি। আর সেই সংসার রূপী রঙ্গমঞ্চ থেকে, জঙ্গল থেকে আমরা ভগবানকে কত ডাকছি, ভগবানের জন্য কত কাঁদছি, কিন্তু আমাদের সেই কান্না, আমাদের সেই কণ্ঠস্বর আমার ভগবানের চরণ পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমাদের নাম ভগবানের চরণ পর্যন্ত যাচ্ছে না। শুধু আমরা সংসারের বাধাই পড়ে আছি। ওমা, এই সংসারে থেকে শুধু সংটাকে সার করে জীবন শেষ করো না। যে গোবিন্দ ভজনার জন্য এসেছি, একবার সেই গোবিন্দ চরণে দেহটাকে নিবেদন করে দাও। হে গোবিন্দ, তোমার হলাম বলে। যাদের জন্য এসেছি, যাদের জন্য জীবনে এত কষ্ট করছি, দেখবো যেদিন আমি এই সংসার ছেড়ে চলে যাব, সেই মানুষগুলো আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে বলবে যে তুমি আমার জন্য কি করেছো। এ জগতে কেউ কারো হয় না বাবা, এ জগতে কেউ কারো হয় না, এ জগতে কেউ কারো নয়। যে মানুষগুলো কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, যে মানুষগুলোকে নিয়ে এত চিন্তা করছি, যেদিন চলে যাব সেই মানুষগুলো কেউ আমার সঙ্গে যাবে না। তুমি যার জন্য মর ভেবে বলো সে কি সেই কি তোমার
সঙ্গে যাবে তুমি যার জন্য মরো ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে ও তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রমর ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ডলে আর ভেবে ভেবে দেখ দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ডলে দিনে দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে আর দিন দুই তিনের জন্য ভাবে ওরে মন